অমাবস্য গভীর নিম্নচাপে উপকূলের ১৪ জেলায় ৪ ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কা, তলিয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল, ৪ বন্দরে সতর্কতা জারি। নিরাপত্তা মহড়ায় চিহ্নিত হচ্ছে বিমান খাতের দুর্বলতা। চট্টগ্রাম থেকে শিগগিরই সরাসরি কার্গো ফ্লাইট চালু, জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন, ব্যানার ফেস্টুন সহ সেনাবাহিনীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। অমাবস্য গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় ১৪ জেলায় ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতা জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ছে, তলিয়ে গেছে বেশ কিছু নিম্নাঞ্চল। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মন্তোষ বৃতজ্ঞ। শুরুতে আমরা চলে যাব নোয়াখালীতে শুভর কাছে। শুভ, একটু জানাবেন নোয়াখালীর দ্বীপাঞ্চলে নিম্নচাপের প্রভাব কেমন দেখছেন? নোয়াখালীতে কিন্তু যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাব আজ সকাল থেকে পড়তে শুরু করেছে এবং আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর যে দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার হরণী ইউনিয়নে এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন মেঘনা নদী। এতক্ষণ জোয়ার ছিল, এখন কিন্তু ভাটা হলেও কিন্তু অন্য সময়ের পানি যে পরিমাণ কম থাকার কথা তার থেকে অনেক বেশি রয়েছে। অর্থাৎ আজ দিনভর যে জোয়ার হয়েছিল সেই জোয়ারের কিন্তু উচ্চতা অন্য স্বাভাবিক সময় থেকে ৪ থেকে ৫ ফুট অধিক উচ্চতায় ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু হাতিয়ার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানি ঢুকে পড়েছে বেশ কিছু লোকালয়ে। এবং যে জোয়ারের পানির তোড়ের সাথে কিন্তু বেশ কিছু কাঁচা ঘর বাড়ি ইতিমধ্যে বিনষ্ট হয়ে গেছে, ভেসে গেছে। এছাড়া যে বাঁধগুলো রয়েছে, রাস্তাগুলো রয়েছে, কাঁচা রাস্তা, সেগুলো কিন্তু অনেকগুলো ইতিমধ্যে ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়া হাতিয়ার সাথে কিন্তু গতকাল এবং আজ এই ২ দিনই কিন্তু সারা দেশের নৌ যোগাযোগ সহ সকল ধরনের যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা সেটি বন্ধ রয়েছে। তো সব মিলিয়ে আমি এখানে এসে কথা বলেছি এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে, তারা বলেছেন গত ৩ থেকে ৪ বছর ধরে সাধারণত জুলাই এবং আগস্ট মাসে এই ধরনের নিম্নচাপ এলেও এবছর কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। অর্থাৎ এই মে মাসে কিন্তু এর আগে গত ৩-৪ বছরে এই এলাকায় এ ধরনের তারা নিম্নচাপ দেখেনি এবং যে নিম্নচাপটি ইতিমধ্যে কিন্তু উপকূল অতিক্রম করছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি এবং সেটি জলোচ্ছ্বাসেও রূপ নিতে পারে। তবে এখানে বাস্তবেও আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপের পরে আজ দিনভর মাঝারি এবং হালকা যে বৃষ্টিপাত হয়েছিল, দিনভর কিন্তু লাগাতার বৃষ্টি হয়েছে এবং এখনো কিন্তু ঝড়ো বাতাস বইছে। আবহাওয়া অফিস বলছে বাতাসের কিন্তু যে গতিবেগ সেটি ঘন্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কিন্তু এখান দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে এবং এই বাতাসের কারণেও কিন্তু বেশ কিছু এলাকায় টিনের যে কাঁচা ঘর বাড়ি রয়েছে, ঘরের চাল উড়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। এছাড়া জোয়ারের পানির সাথে কিন্তু নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার নিজুম দ্বীপ ইউনিয়ন গতকাল থেকে পানির তলে আছে, যার কারণে সেই ইউনিয়নের প্রায় ৩০,০০০-এর মতো মানুষ যারা কিন্তু পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। আর নিজুম দ্বীপের যে চিত্রা হরিণগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির সাথে ভেসে যাওয়ার খবর আমরা পেয়েছি। হাতিয়া ছাড়াও হাতিয়া উপজেলার আরো যে প্রায় ৩০টির মতো চর রয়েছে সে সকল অরক্ষিত চরেও কিন্তু লোকালয়ে পানি প্রবেশের খবর আমরা পেয়েছি। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে এখন অব্দি আমার কাছে আবহাওয়ার সবশেষ। এবার আমরা যাব আমাদের সহকর্মী মন্তোষ বৃতজ্ঞের কাছে। মন্তোষ, একটু জানাবেন আমাদেরকে সমুদ্র কতটা উত্তাল এবং পর্যটকদের নিরাপত্তার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? এই মুহূর্তে আসলে বেশ ঝোড়ো হাওয়া এবং একই সাথে ভারী বৃষ্টি হচ্ছে এবং এই যে বাতাসের তীব্রতা এটির কারণে সৈকতে যারা এসেছিলেন অধিকাংশ পর্যটক কিন্তু এই মুহূর্তে ছাড় দেওয়া করেছিলেন। ঘোরাফেরা করছেন, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং খালি থেকে আসলে দেখার যে অবস্থা একেবারে ভারী বৃষ্টিপাতের সাথে যে দমকা হাওয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা দেখছি যে গাছ বেলে খালি থেকে রাস্তা থেকে গাছ গাছালি সেগুলো
দুলছে এবং এখানে সৈকতে যারা এখনো তাদের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করতে এখানে যারা লাইফ গার্ড সদস্য রয়েছেন তারা যেমন সক্রিয় রয়েছে এখানে জেলা প্রশাসনের বিশ্ব জুড়ে আসলে সক্রিয় রয়েছেন দিনভর। তবে যেহেতু সন্ধ্যা 6টার পরে লাইফ গার্ড সদস্য যারা রয়েছেন তাদের যে দায়িত্ব সেটি আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে, তাদের সকাল 6টা থেকে সেই সময়টি যেহেতু শেষ হয়ে গিয়েছে এই মুহূর্তে যেহেতু সমুদ্রে নামেন সেক্ষেত্রে তারা আসলে দুর্ঘটনাপূর্ণ পরিস্থিতিতে পড়তে পারেন সেটি আমাদেরকে লাইফ গার্ড সদস্যরা আসলে জানিয়েছেন। এবং কক্সবাজার কিছুক্ষণ জুড়ে আসলে দমকা হওয়া এবং বৃষ্টির যে আবহ থেকে বয়ে যাচ্ছে সেটি পরিষ্কার রয়েছে, এই মুহূর্তে ফাঁকা রয়েছে। তারপরে রাতে যখন আবার জোয়ার শুরু হবে, পূর্ণ জোয়ারের সময় আসলে কক্সবাজারের যে উপকূলবর্তী এলাকা বিশেষ করে মহেশখালী দ্বীপ উপজেলা রয়েছে, কুতুবদিয়া দ্বীপ রয়েছে, সেসব এলাকায় যে বেড়িবাগ রয়েছে সেসব বেড়িবাগের ভাঙন তৈরি হতে পারে এবং ব্যাপক লোকালেও কিন্তু প্লাবিত হতে পারে। সে ধরনের একটা আশঙ্কা কিন্তু সেখানকার বাসিন্দারা করছে। মহেশখালী দ্বীপের যে ছোট মহেশখালী এলাকা রয়েছে এবং আদিরাত মন্দির সংলগ্ন যে রাখাইন পল্লী সেখানকার আমরা খবর নিয়ে দেখেছি, সেখানে ইতিমধ্যে কয়েকশো ঘর বাড়ি কিন্তু ইতিমধ্যে বৃষ্টিতে প্লাবিত হচ্ছে, জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এবং সেখানে থেমে থেমে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে থেমে থেমে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে সকালে বৃষ্টিপাত যে পরিমাণ ছিল সেটি কিন্তু কিছুক্ষণ আগে থেকে আসলে তীব্র বৃষ্টিপাতে প্রবল বৃষ্টিপাতে আসলে রূপ নিয়েছে এবং এখন পর্যন্ত প্রচুর বৃষ্টিপাতের কারণে এখানকার সৈকত এক প্রকার জনশূন্য এবং মানুষজন দেখছি যে তারা সৈকত থেকে অনেকে চলে যাচ্ছেন, এখনো অনেকে রয়ে গিয়েছেন এবং তাদের কেউ যদি সমুদ্রে গিয়ে দুঃখপাতন তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে না। লাইফ গার্ড সদস্য আমাদের জানিয়েছেন। কক্সবাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এবার আমরা যাব ভোলার সহকর্মী ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, ভোলার আবহাওয়া পরিস্থিতি কেমন সেটা একটু জানাবেন আমাদেরকে, এবং নিম্নাঞ্চল ডুবে আসলে লোকালয়ে পানি ঢুকে পড়ছে কিনা একটু জানাবেন। মিম, আজ দুপুরের যে জোয়ারটা উঠেছে জোয়ারের তীব্রতার কারণে ভোলার তজু মধ্যে রিংবেরি ছিঁড়ে গিয়ে প্রায় ওই এলাকার প্লাবিত হয়েছে। আজ প্রায় এখন থেকে প্রায় 45 মিনিট আগে কিন্তু এই রিংবেরিটা ছিঁড়ে গিয়েছিল। এই ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু ওই এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে। এখন জোয়ারের পানির তীব্রতার কারণে হু হু করে কিন্তু ওই এলাকাতে পানি প্রবেশ করার চিত্র কিন্তু আমরা দেখেছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে ইতিমধ্যে এই যে এলাকা যে রিংবেরি ছিঁড়ে গিয়েছে এই রিংবেরি মেরামতের জন্য তারা চেষ্টা চালিয়েছে, কিন্তু জোয়ারের তীব্রতার কারণে কিন্তু এই রিংবেরি কোনোভাবে মেরামত করা সম্ভব হচ্ছে না। তবে ভাটার জন্য তারা অপেক্ষা করছে, যতক্ষণ না পর্যন্ত ভাটা আসবে ততক্ষণের মধ্যে তারা এই বেড়িবাঁধের কোনো সুরাহা করতে পারবে না বলে কিন্তু তারা জানিয়েছে। এই যখনই বেড়িবাঁধ ছুটে গেছে কিন্তু ওই এলাকার মানুষ কিন্তু একরকম আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে, কেননা দুপুরে জোয়ারের চেয়েও কিন্তু রাতের বেলা যে জোয়ার আসবে তার তীব্রতা এবং তার পানির স্রোত কিন্তু আরো বেশি থাকবে বলে কিন্তু স্থানীয়রা ধারণা করছেন, কেননা বাতাসের গতিবেগ এবং বাতাসের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রেখে চরপেশনের কলাতলি মনপুরার কলাতলি চরপেশন ঢালচর কুকরিমুকরি সহ ভোলার মাঝেচর বেশ কয়েকটি দ্বীপচর কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ভোলার ইলিশা ফেরিঘাটে। এই ফেরিঘাটের গ্যাংওয়ে সহ প্রায় নির্মলচর প্লাবিত রয়েছে। এলাকার মানুষ কিন্তু একরকম উৎকণ্ঠা এবং আতঙ্কে বিরাজ করছে, কেননা যখনই কোনো ঝড় ঘূর্ণিঝড় আসে তখনই কিন্তু দ্বীপ জেলা ভোলায় কোনো না কোনো ভাবে ক্ষত চিহ্ন রেখে যায়। কিন্তু এখনই ঝড় না আসতে নিম্নচাপ প্রবাহ শুরু হয়েছে। নিম্নচাপের কারণে কিন্তু ভোলার তজুবন্দের বেড়িবাঁধ ছুটে গেছে। এছাড়াও কিন্তু ভোলার মানুষ কিন্তু একরকম আতঙ্ক উৎকণ্ঠা রয়েছে। ভোলা থেকে ভোলা বরিশাল, ভোলা লক্ষ্মীপুর, ভোলা ঢাকা সকল রুটে লঞ্চ চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে বিআরডব্লিউটিএ। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে সর্বোচ্চ তথ্য। মেম, বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়ে আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সিলেট সহ সারা দেশের বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। সকালে সিলেট সেনানিবাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, বাদ্যযন্ত্রের তালে তালে র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে ব্যানার ফেস্টুন দিয়ে 17 পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খান সহ সেনাবাহিনীর অনেকে
অংশ নেন। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী গর্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানানো হয়। এছাড়া খুলনা সহ সারা দেশে নানা আয়োজনে পালন করা হয় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস শোভাযাত্রা সহ নানা আয়োজনে অংশ নেন সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটরা। আমাদের শান্তিরক্ষীরা বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে পরিচিত এবং জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে অত্যন্ত সুদৃঢ় করেছে। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের অনেক সদস্য গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সম্মাননায় ইতিমধ্যে ভূষিত হয়েছেন। চট্টগ্রামের শাহ আমানত বন্দরে 24টির বেশি সংস্থার অংশগ্রহণে নিরাপত্তা মহড়ায় অনেক দুর্বলতা চিহ্নিত হবে বলে জানালেন বন্দরের পরিচালক। এ সময় সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, দেশের 3টি বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইট বাড়ানোর পাশাপাশি আকাশপথে যাত্রী সেবা বাড়াতে কাজ করছেন তারা। বলেন, দ্রুতই চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হবে। আরো জানাচ্ছেন হাজেরা শিউলি। বিমানটিকে দ্রুত অবতরণের ব্যবস্থা করার কারণে অস্ত্র নিয়ে বিমানবন্দরের রানওয়েতে ছুটছেন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। বাজছে সাইরেন। প্রস্তুত সেনা, নৌ, বিমান বাহিনী ও পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এই দৃশ্য চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের। অগ্নি নিরাপত্তা, ছিনতাই, বোমা হামলা সহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরের সক্ষমতা মূল্যায়নে এই মহড়ার আয়োজন। আধা ঘন্টার এই মহড়ায় 24টির বেশি সংস্থা সমন্বিতভাবে কাজ করে। এই মহড়াতে বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট তাদের অভিজ্ঞ প্রশিক্ষিত টিম দ্বারা এয়ারক্রাফট থেকে বোমাগুলোর অবস্থান নিশ্চিত হয়ে সর্বমোট 2টি বোমা বাইরে উদ্ধার করে নিয়ে আসে। যে কোনো পরিস্থিতি থাকুক না থাকুক, আমাদের কিন্তু প্রিপারেশন থাকতে হবে 100%। সেটা যে কোনো ওয়েদারে হতে পারে, যে কোনো সময় হতে পারে, রাতে হতে পারে, দিনে হতে পারে। 2 থেকে 2.5 মাসের মধ্যে চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হবে। এছাড়া কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে নিতে আগস্টের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলেও জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে বন্দর ভবন গেটে শ্রমিক সমাবেশ করে সংগঠনটি। এ সময় চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের ইজারা দেওয়ার ষড়যন্ত্র জাতীয় স্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন বক্তারা। দেশের স্বার্থে লাভজনক এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব বন্দরকেই নিতে হবে বলে দাবি জানান তারা। আগামী 16 জুনের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে শ্রমিকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। ঈদুল আজহার সামনে রেখে জমে উঠতে শুরু করেছে ফেনীর কোরবানির পশুর বাজার। তবে গেল বন্যার ক্ষত, গোখাদ্যের মূল্য বৃদ্ধি আর সীমান্তে গরুর অনুপ্রবেশ সব মিলিয়ে চ্যালেঞ্জের মুখে স্থানীয় খামারিরা। এরপরও চেষ্টা করছেন ঘুরে দাঁড়াতে। সোলাইমান ডালিমের প্রতিবেদন। ফেনী শহরতলির রামপুরের হানিফ ডেইরি ফার্ম। গেল বন্যায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে এই খামারে। ভেসে গেছে বড় গরু, বাছুর, গোখাদ্য আর ওষুধ। প্রাণ গেছে এক রাখালেরও। জেলার শতাধিক খামারি একই পরিস্থিতিতে পড়েছেন। তবুও ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। একটা গরু মারা গেছে, আমার একটা খামারে স্টাফ মারা গেছে, পানির স্রোতে ডুবে মারা গেছে। এদিকে গোখাদ্যের বাড়তি দাম ও লোডশেডিং এর কারণে বেড়েছে উৎপাদন খরচ। দানাদারের প্রতি বস্তুতে আগেছে ধরেন 200-250 করে বাড়ি গেছে, কারণ ঘন ঘন চলে যায়, এজন্য আমাদের অসুবিধা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে গরু চোরাচালান রোধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঈদুল আজহাকে ঘিরে রেখে আমরা আমাদের এই সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধি করেছি, যাতে অবৈধ পণ্য না আসে, এবং আমরা জোরদার করছি যাতে কোনোভাবেই একটি গরু পর্যন্ত না আসে অবৈধভাবে। চলতি বছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৮২,৩36টি। এই দুর্বিষহ বন্যা মোকাবেলা করে তারা এই যথেষ্ট পরিমাণ পশু কোরবানির জন্য প্রস্তুত করেছে। এবার ঈদে গত বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন খামারিরা। সোলাইমান ডালিম, এখন ফেনী।
ফরিদপুরে ইজি বাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় 2 জন আসামি উপস্থিত ছিলেন, বাকি 2 জন পলাতক রয়েছেন। মামলা সূত্রে জানা যায় 2020 সালের 6 মার্চ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের ফারুক তালুকদার সকালে ইজি বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। 7 মার্চ সকালে রাস্তার পাশে ফারুকের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও ইজি বাইক ছিনতাইয়ের মামলা দায়ের করে। সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগ্রাম সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের সবাইকে আটক করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায় শ্রীমঙ্গল সেক্টরের অধীনে বিয়ানীবাজার ব্যাটালিয়নের নয়াগ্রাম বিওপিতে কাঁটাতারের বেড়া দিয়ে সকালে বাংলাদেশ সীমান্তে 21 জনকে পুশিন করা হয়, যাদের মধ্যে 7 শিশু, 9 নারী এবং 5 পুরুষ রয়েছেন বলে জানা গেছে। তাদের বিয়ানীবাজার থানায় প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে 82 জনকে পুশিনের 24 ঘন্টার মধ্যে আজ আবারও সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করল বিএসএফ। এতে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ। বাংলাদেশ জুয়েলারি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জুয়েলারি সমিতি। নাটোরে 4 শতাধিক দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়। খোলেনি শহরের স্বর্ণকারপট্টির কোনো দোকান। অন্যদিকে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল বের করে জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জুয়েলারি সমিতির কেন্দ্রীয় সহ সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। এছাড়া যশোর সহ দেশের বিভিন্ন জেলায় দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জুয়েলারি সমিতি। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।